ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আমাদের ইউরো সিরিজ নিয়ে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, সেখানে আমরা আজকে কথা বলছি ইটালি নিয়ে। তো আমাদের আজকে একজন স্পেশাল গেস্ট আছে, হচ্ছে কনিশ দা, একে কেডিবি দা আমরা বলি দেখে। কেডিবি দা হচ্ছে একজন আর্সেনাল ফ্যান, আর তার সাথে বিক্রমজিৎ দা আছে। বিক্রমজিৎ দা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, তোমরা সবাই জানো। তো চলো আজকে আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন পৌরব করবে বিক্রমজিৎ দাকে। হ্যাঁ, আমার বিক্রমজিৎ দাকে প্রথম কোশ্চেন হচ্ছে, আমরা দেখেছি ইটালি 2018-এ কোয়ালিফাই করতে পারেনি। ওটা একটা অবভিয়াসলি ইটালি ফুটবলের একটা লো পয়েন্ট ছিল। তারপর এখন দেখছি রিসেন্টলি ইটালি নেশন ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে যথেষ্ট ভালো পারফর্ম করছে, আর নেশনস লিগেও ভালো পারফর্ম করেছে, আর ওদের একটা ইয়ং টিম কম্পারিটিভলি। তো তোমার এবারে ইটালি টিম থেকে কি এক্সপেকটেশন, আর তোমার মনে হয় যে কোন প্লেয়ার গুলো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে বা এক্স ফ্যাক্টর হতে পারে ইটালির জন্য? এই ইটালির এই এখন মানে কারেন্ট ইয়েটায় আসার আগে আমি একটু একটু আগে যাব টাইম। তো আমি যখন মোটামুটি ফার্স্ট ফুটবল দেখা শুরু করি 2006 হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, যেটা আমি চাক্ষুষ দেখেছি। তো তখন সেইটা হচ্ছে ইটালি জিতেছিল, আর আমার মতে আমার দেখা এটলিস্ট ওটা হচ্ছে ইটালিয়ান মানে টিমটা একটা মানে একটা গোল্ডেন সাইড ছিল আমাদের বলা যেতে পারে। মানে তখন জ্যামরটা ছিল, ক্যানাভারো ছিল, পিরলো ছিল, বুফন ছিল, তারপরে লুকাটোনি আই গেস ছিল সম্ভবত, ইনজাগি ছিল, ডেল পিয়েরো হ্যাঁ বাজ্জিও, ডেল পিয়েরো রবার্তো বাজ্জিও ছিল। মানে একটা বিশাল একটা মানে স্টার লাইন আপ বলতে পারি। আর 2006-এর ওয়ার্ল্ড কাপটা আমরা দেখেছিলাম মানে ইটালি কিভাবে জাস্ট মানে তুলেছিল, মানে মানে প্রত্যেকটা পদে পদে ওদের একটা মানে ভালো অপোনেন্ট ছিল, ওদেরকে হারিয়ে 2006 ওয়ার্ল্ড কাপ। তারপরে জিনিসটা হলো যে ওদের 2006-এর পর থেকে প্রচন্ড মানে ম্যানেজার্স চেঞ্জ হতে শুরু করলো, মানে ক্ষণে ক্ষণে ম্যানেজার্স চেঞ্জ হচ্ছে। মার্সেলো লিপি ছিল 2006-এর ওয়ার্ল্ড কাপে, তারপরে মার্সেলো লিপি ওয়ার্ল্ড কাপ জেতার ঠিক 3 দিন পরেই রেজিগনেশন দিয়ে দিয়েছিল। তারপরে রবার্টো ডোনাডোনি ইটালির ম্যানেজার হয়ে আসে। 2007-এ ইটালি পয়েন্টস থাকে 1488, মানে ফিফা র্যাঙ্কিংস এ ইটালি তখন ফার্স্টে ছিল, আর দে ওয়্যার 37 পয়েন্টস অ্যাহেড অফ আর্জেন্টিনা। ঠিক আছে, তো 2008-এও আমরা দেখেছি ইটালি জিততে পারেনি। ইটালি ওই গ্রুপ টপ করেছিল, তারপরে ইয়ে হয়েছিল, নকআউট, তারপর বেরিয়ে গেছিল। গ্রুপ টপ করার পর কিছু করতে পারেনি সেরকম। তারপরে 2010-এ যদি আমরা আসি, ইটালির ইয়ের কাছে হেরে গেছিল, মানে ইটালি মানে গ্রুপ থেকে কোয়ালিফাই, নিউজিল্যান্ড ছিল, প্যারাগুয়ে ছিল, স্লোভাকিয়া ছিল, এদেরকে হারাতে পারেনি। এরা 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 ইটালির মতো একটা সাইডকে হারিয়ে দিয়েছে। তারপরে লিপি ছেড়ে দেওয়ার পর প্র্যান্ডেলি এলো। প্র্যান্ডেলি তখন 2010-এ ওয়ার্ল্ড কাপ ইয়ে করছে, 2014-তেও ছিল আই গেস। তখন 2014-তে ইংল্যান্ডের কাছে হারলো, সরি ইংল্যান্ডকে হারিয়েছিল 2014-তে। কোস্টারিকা আর উরুগুয়ে কাছে হেরে গেছিল। আর আমরা খুব জানি যে সুয়ারেজের সেই চিলিনিকে কামড়ানোর ইনসিডেন্টটা মানে বিখ্যাত কুখ্যাত যাই বলতে পারো, সেটা আছে ভ্যাম্পায়ার এপিসোড যাই বলো। কিন্তু 2016-তে যদি আমরা দেখি, 2016-তে ইটালি কিন্তু সেকেন্ড 4 পয়েন্টস ক্লিয়ার ছিল, আর সেকেন্ড ক্রোয়েশিয়া সেকেন্ড হয়েছিল, আর ইটালি 24 পয়েন্ট পেয়েছিল। কিন্তু আবার ওদের সেই মানে গ্রুপটা আবার একটু চাপের পড়ে গেছে। তো যাই হোক, সেটা সামাও আবার সেই 2016-তে সেই একই ওয়ার্ল্ড কাপ মানে একই ফেট, সেই উঠতে পারলাম না, করতে পারলাম না। তখন অ্যান্টোনিও কন্টে ওদের ম্যানেজার হলো। ঠিক আছে, 2016-তে ওই জার্মানির সঙ্গে ম্যাচটা সেরা হয়েছিল ইটালির, পেনাল্টিতে যেটা 6-5 যেটা শুট আউটসে হেরে গেছে। তো তারপরে অ্যান্টোনিও কন্টে যখন ওই যে ছাড়বে করছে, মানে ওই তখন চেলসিতে যাওয়ার জন্য ইয়ে চলবে। এবার 2018-ওর মানে 2018-ওর জন্য যখন কোয়ালিফায়ার খেলছে, ওরা তো মানে কোয়ালিফায়ার্সেও ইয়ে করতে পারলো না। তখন মানে মোটামুটি বড় নাম যারা ডে রসি বল, বুফন, তারপরে চিয়েলিনি, এরা বললো যে আমরা রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছি, আমরা আর ন্যাশনাল টিমে খেলবো। তখন মানে ইয়ে এসেছিল, লুইজি বেজিও এসেছিল কেয়ারটেকার ম্যানেজার। ও হচ্ছে ইটালির আন্ডার 21-এর ম্যানেজার ছিল। ও তখন
কিছু কিছু টাইমের জন্য এসেছিল, তখন বুফন চিয়েলিনি দুজনকে আবার কল ব্যাক করেছিল ন্যাশনাল সাইডে আসার জন্য। তখন ইটালি 20th প্লেসে ড্রপ করে গেছে, ঠিক আছে। ঠিক তারপরেই 2018 আই গেস 14ই মে, হ্যাঁ ওই মিড মেতে তখন ম্যানসিনি অ্যাপয়েন্টেড হলো। আর ম্যানসিনি অ্যাপয়েন্টেড হওয়ার পরে ইটালির সাইডে একটা মারাত্মক রিসার্জেন্স আরম্ভ হলো। ইউরো 2020 কোয়ালিফায়ার্সে 100% উইন রেকর্ড, মানে 10টা ম্যাচে 10টা উইন, ঠিক আছে। আর ইউএফএ নেশনস লিগে ফার্স্ট ইন দ্য গ্রুপ। তো এই হচ্ছে এখন মানে এখনো অব্দিকার পিকচার। তো এক্সপেকটেশনস ফ্রম দ্য টিম, একটা যেমন একটা খুব ফেমাস একটা কোট আছে যে অ্যাটাক উইনস ইউ ম্যাচেস আর ডিফেন্স উইনস ইউ টাইটেলস। তো আমরা চিরকাল দেখে এসেছি যে ইটালিয়ান যে সাইডটা দেওয়ার অ্যাটাক তো অবভিয়াসলি, বাট মানে ইটালি জানা যেত ফর দেয়ার ডিফেন্সিভ লাইন আপ বা দেয়ার ডিফেন্সিভ প্রোগ্রেস। হ্যাঁ, আমরা কোনোদিনও ইটালিকে অ্যাজ অ্যাটাক সেভাবে অ্যাসোসিয়েট করি। আমরা সবসময় ইটালি মানে আমরা ডিফেন্স জানতাম, মানে একটা মারাত্মক ডিফেন্সিভ সাইড। তো এইবারের ইটালিয়ান এবারে যে ওদের গ্রুপটা আছে, ওদের গ্রুপে আছে ডেনমার্ক, রাশিয়া আর আই গেস টার্কি। হ্যাঁ টার্কি আছে। তো আমার যতদূর মনে হয় ইটালি এইবারে যে সাইডে যে কয়েকটা এডিশনস হয়েছে, ইয়াং এডিশনস কয়েকটা হয়েছে, কারণ আর এবং ভালো ভালো এডিশনস হয়েছে। আর মোটামুটি মানে আমি এবার আবারও বলছি যে ফুটবল সেই স্ট্যাট বেসড হয়ে গেছে বলে এখন স্ট্যাটস খারাপ মানে প্লেয়ার খারাপ, এরকম একটা টেন্ডেন্সি প্রচন্ড চলে। বাট সেটা অ্যাকচুয়ালি আমি সেটা একদমই ফিল করি না। একটা প্লেয়ার কয়েকটা নাম্বারসে অনেক ঊর্ধ্বে তার কন্ট্রিবিউশন থাকে একটা টিমের জন্য। তো হোয়াট এভার, তো আমি এক্সপেক্ট করবো উইথ দিস এডিশনস অ্যান্ড দেয়ার নিউ ফর্ম অ্যাটাক, আমি এক্সপেক্ট করছি ইটালি এইবারে গ্রুপ টপ করবে। মানে গ্রুপ টপ করবে, তারপরে আমি জানি না কিরম ভাবে পড়বে আর কিরম ভাবে এগোবে, বাট আমি এক্সপেক্ট করছি ওরা গ্রুপ টপ করবে। আর যেমন তুই বললি, তুই আমাকে এটা জানতে চাইলি যে ইম্প্যাক্টফুল প্লেয়ার্স এইবার কারা কারা। তো আমার মতে একটা আছে বার্নার্ডেস্কি, যদিও এই সিজন মানে খুব একটা ইয়ে নয়, বাট বার্নার্ডেস্কি একটা প্রমিসিং প্লেয়ার, আমার খারাপ লাগে না ওর খেলা। বার্নার্ডেস্কি খুব ভালো প্লেয়ার। ইমমোবিল এই সিজনে 20টা গোল 6টা অ্যাসিস্ট আছে। ইনসিনিয়ে 19টা গোল 7টা অ্যাসিস্ট আছে। তো আমরা বুঝতে পারছি যে অ্যাটাকটা মানে খুব ভালো একটা মানে কম্পোজড একটা অ্যাটাক। আর চিয়েসা এবারে অ্যাড হয়েছে, ফেডেরিকো চিয়েসা, জুভেন্টাসে খেলে, মারাত্মক অ্যাডিশন, খুব খুব ভালো প্লেয়ার, মারাত্মক ওয়ার্ক রেট। আচ্ছা, ডিফেন্সিভ ইয়েতে আমরা দেখতে পাচ্ছি সেই চিয়েলিনি বুফনের ডুও আছে, ডনারুমা গোলে আছে, এই সরি বনুচি আর চিয়েলিনি আছে, আর ডনারুমা গোলে থাকবে। বাট আমি চাইবো যে আমি মেরেটকে একটু দেখতে চাই, কারণ মেরেট খুব প্রমিসিং পারফরমেন্স দিয়েছে এই সিজন। তো যাই হোক, আমার মনে হয় ম্যানসিনির ফেভারিট ডনারুমাই হবে। আর পেলেগ্রিনি লরেন্সো পেলেগ্রিনি এই সিজন খুব ভালো খেলেছে, খুব ভালো। রোমার ক্যাপ্টেন, হ্যাঁ রোমার ক্যাপ্টেনও ইনফ্যাক্ট আমি মানে প্রচন্ড এক্সপেকটেশন রাখছি ওদের থেকে। আর অ্যাসারভি বলে একজন ডিফেন্সে এসছে, আর নিকো ব্যারেলা, এরা দুজন মানে মারাত্মক দুটো এডিশনে। নিকো ব্যারেলার আমার যতদূর মনে হয় ইনজুরি আছে, বাট আমার মনে হয় খুব মাইনর ইনজুরি, তো আই গেস অতটা ইয়ে হবে না। বাট আমার মনে হয় ব্যারেলা স্টার্ট করবে। তো আমার মনে হয় এইগুলো হচ্ছে নতুন ইয়াং ট্যালেন্টস দিয়ে আমার মনে হয় ইটালির অ্যাটাক অ্যান্ড ডিফেন্স দুটোই আমার মনে হয়, মিডফিল্ডও ইনফ্যাক্ট মানে খুব এরা মানে খুব খাটে প্লেয়ার্স, মানে মানে এদের ওয়ার্ক রেট প্রচন্ড ভালো। এবার আমি জানি না এবার এরা কতটা জেল আপ করবে, কারণ মানে মানে অনেকের সাথে খেলেইনি প্রায় বলতে গেলে। ফার্স্ট টাইম একটা এরকম ধুম করেছে। তোর ধর জার্মানি যেরকম জার্মানির স্কোয়াডটা খেলেছে একসাথে, পর্তুগালের স্কোয়াডটা খেলেছে একসাথে, ফ্রান্সের স্কোয়াডটা ওই জিরু আর বেনজেমা বাদে মোটামুটি সবাই সবার সাথে খেলেছে। কিন্তু এইটা একটা একটু দেখার মতো ব্যাপার হবে যে আন্ডার চিয়েলিনির ক্যাপ্টেনশিপ এই ইটালিয়ান সাইড, যেটা একটা ইয়াং ফরওয়ার্ডসের সাইড আর মিডফিল্ডার ডিফেন্স একটা অ্যাভারেজ এজের সাইড, এটা কেমন পারফর্ম করে, এটা একটা দেখার মতো ব্যাপার। শুভঙ্কর। থ্যাংক ইউ বিক্রমজিৎ দা। এবার আমি আমার নেক্সট কোয়েশ্চেন করবো কেডিবি দাকে, যে আমরা দেখলাম যে 2018-এ ইটালি কোয়ালিফাই করতে পারেনি ওয়ার্ল্ড কাপে। তো তারপরে যখন মানচিনি আসার পরও মানে এমন কি মানে তোমার টিমে কি কি চেঞ্জেস করলো, এমন কি করলো যেটা তোমার মনে হয় যে টিমের উপর একটা আলাদা ইম্প্যাক্ট ফেলেছে?
বেসিক্যালি দেখতে গেলে আম, বিক্রমজিৎ যেটা বললো, I completely agree with that. He has presented stats and figures. আর সেটা টু এ ভেরি, মানে কি বলবো, টু এ ভেরি লং এক্সটেন্ট ওগুলো মানে আনডিনায়েবল। একটা জিনিস যেটা এখানে আহ, আমার খুব লেগেছিল, ইটালিয়ান ফুটবল ফেডারেশনের একটা প্রেসিডেন্ট ছিল, সাম টেভেচি না টেভেকি, কার্লো টেভেচি বোধহয়। ও কিন্তু রিজাইন করেছিল, এবং ও যখন রিজাইন করেছিল ওর সাথে সাথে ইটালিয়ান ফুটবল বোর্ডটাতে আরো যারা ছিল ওদেরকেও মানে বলেছিল রিজাইন করার জন্য, বাট ইট ওয়াজ অনলি হিম হুজ রেজিগনেশন স্টুড টিল দ্য এন্ড, অ্যান্ড ইট ওয়াজ নট ফর দি সেক অফ the football future of Italy. It was a political call. But whatever the reason, soon after his resignation, soon after his departure, there was a huge change in the entire football structure of Italy. ইটালিতে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আই এম নট ইটালিয়ান রেসিডেন্ট অর ইটালিয়ান ন্যাশনাল, বাট দেয়ার ওয়াজ এ হিউজ চেঞ্জ আফটার দিস প্রেসিডেন্ট। ও যখন বেরিয়ে গেল না, কার্লো টেভেচি, ও যাওয়ার পর ইটালিয়ান ফুটবলটাতে বিশাল বড় চেঞ্জ হলো। এই লিপি, কন্তে, they were, I don't know what their future goal was, but it was not to get national glory. If it was so, they would have not got beaten by Sweden and disqualified for World Cup. May 2018 এর মানচিনি এলো, and you know, he said in an interview that for any coach around the world, the biggest glory that can be is to coach the national team and win with the win the World Cup. That is the biggest glory. बाकी सब तो चलता है यार। Conte, Lippi, they were all his predecessors. Mancini was working from the day one for the ultimate glory, and that showed in the results. Unbeaten in the last lot of matches, Nations League ball অথবা Euro qualifiers ball, they were indomitable. ওটা আমি Tabletop একটু আর তোমাকে শুধু না, ইন্টারাপ্ট করছি, ওটা একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ ওটা বল হচ্ছে, হ্যাঁ আমি বলছি ওটা হচ্ছে, তুমি যে আনবিটেন বললে, ওটা হচ্ছে 18টা ম্যাচে 15টা ম্যাচ জিতেছে, 3টে ড্র, মানে এখন অব্দি হারেনি। হ্যাঁ, আনবিটেন দ্যাট ইজ আনবিটেন। আরে আনবিটেন মানে যে জিততে হবে এমন না কোনো না, কথা আমি নেই। জাস্ট বললাম আনবিটেন হয়েছে। হ্যাঁ, I think the goal record was 12-3, 3 goals conceded, which is very acceptable for Italian defense, but 12 goals, that is exception. Italy 12টা গোল দিচ্ছে, that is exceptional after it has been more than a decade, almost it's going to be 2 decades since they won the World Cup under Captain Cannavaro বোধহয় ক্যাপ্টেন ছিল বোধহয় যখন ওরা 2006। হ্যাঁ ক্যানাভারো হ্যাঁ 6তে জিতলো, ক্যানাভারোই ছিল। ক্যানাভারোই হ্যাঁ, এ আমার ফেভারিট ভাই। আমি কোনো ওয়ার্ল্ড 11 চিন্তাই করতে পারি না ক্যানাভারোকে ছাড়া। 2006 বোধহয় ক্যানাভারো ব্যালন ডিওরও জিতেছিল। হ্যাঁ, তো ইটালিয়ান ডিফেন্স 3টে গোল খেয়েছে মানা যায়। না ইটালিয়ান না সরি, না 6-এ রোনাল্ডিনো জিতেছিল, 5-এ মনে হয় ক্যানাভারো। না, আমি ব্যালন ডিওরের কথা জানি। না আমি তো হ্যাঁ, তো ইটালিয়ান ডিফেন্স অনেকগুলো ম্যাচে 3টে গোল খেয়েছে, এটা খুব অর্ডিনারি ব্যাপার। আজুরি ডিফেন্স ইজ ফেমাস ফর দেয়ার ক্লিন শিটস, বাট 12টা গোল দিয়েছে উইথ সাচ এ অ্যাটাকিং লাইন, যেটা বিক্রমজিৎ বললো, দে হ্যাভ নট কোঅর্ডিনেটেড ওয়েল উইদিন দেমসেলভস, স্টিল ম্যানেজিং 12 গোলস। ওই কোন একটা টিমকে 9টা গোলও দিয়ে দিয়েছিল, ফ্রেন্ডলি ছিল না কোয়ালিফায়ার ছিল জানি না, ফ্রেন্ডলি ছিল, 9টা গোলও দিয়ে দিচ্ছে। এই তোরিনো না কিসের একটা প্লেয়ার আছে, বেলোটি, হ্যাঁ, যদি ছেলেটা ফিট থাকে, হি ইজ এ ডার্ক হর্স। বাট অল দিস অ্যাপার্ট, হোয়াট ইটালি ল্যাক্স ইজ দি ফালক্রাম। যে কোনো মেশিনের ফালক্রাম হচ্ছে যেটাতে মেশিনটা না পাইভট করে, এদিক ওদিক মুভমেন্ট করে, দ্যাট ইজ দ্য ফালক্রাম।
that is the midfield. Midfield is yet to be tested against big teams. ছোট টিমকে বুলি করা ঠিক है, but when you are going to play against France or Spain or Portugal or England, who are as per the bookies the current favorites, স্যান মেরিনো নামে একটা টিমকে হারিয়েছে, ব্যাস ইটস কামিং হোম বলে চিৎকার করছে সবাই এখন, হ্যাঁ ইটস কামিং হোম, বাট the bookie rate is 5-1 for England and 12-1 for Italy. So they are the favorites. So when you have played against a big team, then only then tomar midfield gets tested. Defense, goalkeeping, attack is all good, but attack is also till now individually they are all greats. Immobile, Lazio থেকে তারপর চিয়েজা ইউভেন্টাস থেকে, বেলোটি বোধহয় তোরিনো থেকে, they are all good attacking lineup, but still the midfield needs to be tested. One more thing, not qualifying for the World Cup in 2018 has also put up an extensive amount of pressure on them. Italy is not a choker, but still that pressure is immense. They, I think 1968 এ বোধহয় ওরা লাস্ট ইউরো জিতেছিল, 1968 না 1970, আমি ঠিক মনে করতে পারছি না, আমার জন্মের আগে হবে। ইউগোস্লাভিয়াকে হারিয়ে 68 না, 68 ইউগোস্লাভিয়াকে okay okay 1968, just imagine আমার জন্মের আগে, it has been like almost 50 years, almost maybe kind of. So it is a মানে কি বলবো, ট্রিমেন্ডাস প্রেশার, ওদের মাথার উপরে কিন্তু ভালো রকম চাপ আছে ভাই, জিততে হবে, না হলে মানচিনির কি হবে জানি না, বাকি প্লেয়ার গুলো কিন্তু মুখ দেখানোর জায়গা থাকবে না, মানে ওরা ইন্ডিভিজুয়াল, দে আর অল স্টারস। হ্যাঁ, এটা নিয়ে তোমার কাছে আসছি একটু পরে, এই প্রেশার হ্যান্ডেল করা নিয়ে। এর আগে শুভঙ্করকে বলবো, বিক্রমজিৎ তার কাছে যদি কোনো কোশ্চেন। হ্যাঁ, থ্যাংক ইউ কেটবিদা। এবার আমি আমার লাস্ট কোয়েশ্চেন বিক্রমজিৎ দাকে করবো, যে আমরা জানি ইটালিতে প্রচুর ইয়াং ট্যালেন্টস আছে এই মুহূর্তে, তো তোমার কি মনে হয় যে মানে এই ইয়াং ট্যালেন্টস নিয়ে তোমার মানচিনির প্লেইং স্টাইলটা কি হবে, আর তোমার সেগুলো সেখান থেকে তোমার লাইন আপটা কি হতে পারে, আর তোমার কি মনে হয় যে তোমার এই ট্রেডিশনালি যে ইটালি যে একটা ডিফেন্সিভ সাইড, তো এটাও কি এবারে কাজ করবে সেরকম? আমি বলি যে, যেমন আমি একটা জিনিস দিয়ে শুরু করি, যেমন 1968 এ ইউগোস্লাভিয়াকে হারিয়ে আমরা ফার্স্ট ইউরো জিতেছি। তো তখন ইউগোস্লাভিয়া তখন এত কমার্শিয়ালাইজেশন হয়নি, তো সব কান্ট্রি মোটামুটি একটা কম্পিটিটিভ ব্যাপার ছিল। এখন আমি মানে ধর আমি এক্সপেক্ট করবো না স্যান মারিনো এখন জার্মানিকে হারিয়ে দেবে, আমি বলছি কথার কথা হারাতে পারে, বাট আমি ইনা মানে তুই যদি র্যাশনালি ওর সাথে ডিসকাশন করি, কেউ বলবে না যে স্যান মারিনো। তখন ইউগোস্লাভিয়ার মতো ক্লাবও ইউগোস্লাভিয়ার মতো কান্ট্রিও কম্পিট করতো, মানে এত ভালো ওরা ফাইনালসেও ইনফ্যাক্ট গেছে। এখন তুই শুনবিও না ইউগোস্লাভিয়া না আছে ধারে কাছে, ফুটবলের ধারে কাছে কোথাও আছে। তো যাই হোক, তো আমরা মানে আমাদের একটা হারের খুব বাজে রেকর্ড আছে। মানে একটা হচ্ছে 2000 সালে আমরা ফ্রান্সের কাছে হেরেছিলাম 2-1 ফাইনালসে, আর 2012-তে তো স্পেন মানে একদম ধুয়ে মুছে একাকার করে দিয়েছিল, 4-0 দিয়েছিল ফাইনাল, মানে কিছু বলারই নেই। মানে এত সুন্দর পারফর্ম করেছিল সেমিফাইনালসে, বালোটেলি সুন্দর দুটো গোলও দিয়েছিল, তারপর আমি এক্সপেক্ট করেছিলাম জিতে যাবে, বাট না, তখন স্পেন তখন টিম মানে মানে কিছু বলারই নেই, হোয়াটএভার। তো আমি এটা দেখেছি, মানে ম্যানসিনির খেলাটা হচ্ছে আইদারও 4-3-3 খেলে প্রচন্ড, বা 3-5-2 খেলে, ঠিক আছে। ওর ফেভারিট যেটা ও মোস্ট ম্যাচেসে ইউজ করেছে সেটা হচ্ছে 4-3-3, মানে ও 27টা ম্যাচ খেলালে ও 24টা ম্যাচে ও 4-3-3 ইউজ করায় সবসময়। আর আমি এবার ওই ব্যাকফোর খেলাবে, ব্যাকফোরে আমার মনে হয় যে ওই সেই চিয়েলিনি আর বনুচি খেলবে, আর রাইট ব্যাকে প্রবাবলি তোর ডি লরেন্জো বা ফ্লোরেন্সি, ডি লরেন্জো বা ফ্লোরেন্সি খেলবে। আমি প্রেফার করবো ডি লরেন্জোকে, কারণ ডি লরেন্জো রিসেন্টলি ভালো খেলছে, অ্যান্ড ডি লরেন্জো ইজ ইয়াঙ্গার দ্যান ফ্লোরেন্সি, বাট ফ্লোরেন্সির ওই 3 বছরের একটা এক্সপিরিয়েন্স বেশি আছে। তো আমি জানি না এটা এবার ম্যানসিনি কিভাবে মানে এক্সপিরিয়েন্স কাউন্ট করাবে না এই বছরের পারফরমেন্স দিয়ে কাউন্ট করাবে, আমি জানি না। আর বিরাগি হয়তো লেফট ব্যাক খেলবে, বা ওই
স্পিনাজোলা খেলবে। আমি চাইবো যে স্পিনাজোলা এবারে ফ্রেন্ডলিস প্রচুর খেলেছে, আর ভালোই খেলেছে, খারাপ খেলে না। আমি জানি না এটা ম্যানসিটির উপর প্রচন্ড যে বিরাগী খেলবে না, স্পিনাজোলা খেলবে। আচ্ছা, তো এই সূত্রে আমি বলে রাখি যে যেহেতু আমরা ম্যানসিটির ইটালি নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড, কিছু মানে ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেমন ম্যানসিনির মানে কিছু অদ্ভুত 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 না মানে এগুলো কিছু হয়। ওর উইন পার্সেন্টেজ, ও 2018-তে জাস্ট অ্যাপয়েন্টেড হয়ে ওর উইন পার্সেন্টেজ এখন 67%। ও একমাত্র ইটালিয়ান ম্যানেজার যে 27টা ম্যাচে 64খানা প্লেয়ারকে ইউজ করেছে। এখন অব্দি কোনো প্লেয়ার, কোনো ইটালিয়ান ম্যানেজার এই জিনিসটা এখন অব্দি করেনি। তো বোঝাই যাচ্ছে যে মানে হি ইজ ভেরি এক্সপেরিমেন্টাল উইথ ইটালিয়ান ফুটবল। ও এক্সপেরিমেন্ট করছে প্রচন্ড, আর ও প্রচন্ড, ওর খেলাটা এখন অনেক বেশি ফ্রি ফ্লোয়িং হয়েছে। মানে ও ইটালি অপোনেন্টের বক্সে প্রচুর টাচেস পাচ্ছে, ফিউয়ার শর্টস কনসিড করছে দেন প্রিভিয়াস ম্যানেজার্স। আই গেস লাস্ট ছিল মনে হয় প্র্যান্ডেলি বা ইয়ের সময়, প্র্যান্ডেলি সময় আই গেস মানে ওরা সব থেকে কম শর্টস কনসিড করেছিল একটা ইয়েতে, ক্যাম্পেইনে, আমার ঠিক মনে নেই। আর যেটা একটু আগে ক্রেডিবিদাও বললো যে মানে উইন রেকর্ডটা 18টা ম্যাচে, মানে মানে 4-5 বছর আগে কেউ এক্সপেক্ট করছিল না যে ইটালি 18টা ম্যাচে 15টা ম্যাচ জিতবে, 3টে ম্যাচ ড্র করবে। সেইটা কিন্তু ম্যানসিনি করে দেখিয়েছে। আর ওই যে ক্রেডিবিদা আবার যেটা বললো যে ডে 1 থেকে ম্যানসিনি ইজ ওয়ার্কিং টু মানে আবার সেই রিসার্জেন্সটা আনা, যে ইটালিয়ান সাইড একটা যে একটা ভীষণ ইম্পর্টেন্ট আর একটা ডমিনেন্ট সাইড এই ওয়ার্ল্ড ফুটবলে, সেই ছাপটা আবার ফেলা। আমার মনে হয় এই সিজনে ইটালির ডিফেন্স আমরা যদি এবার ফ্লোরেন্সিয়ার একে বিরাগিকে উইং ব্যাক খেলায়, তাহলে আমার মনে হয় একটু বেটার হয়। কারণ এরা প্রচন্ড ভালো ট্র্যাক ব্যাক করে, আর এদের মার্কিংও প্রচন্ড ভালো। তো আমি জানি না, ম্যানসিটি মনে হয় আমার 4-3-3 খেলাবে। এবার জানি না, এবার ফর টিমস লাইক জার্মানি বা পর্তুগাল যদি পড়ে সামহাও কোনোভাবে, তখন ম্যানসিটির কিরকম হবে, ব্যাক 3 খেলাবে না মিডফিল্ডে 5 জনকে খেলাবে, কি করবে সেটা এখনো শিওর না। কারণ ম্যানসিটি এই দুটো ফরমেশনের মধ্যে প্রচন্ড অপারেট করে, বাট 4-3-3 ম্যাক্সিমাম। আচ্ছা, থ্যাংক ইউ বিক্রমজিৎ দা। থ্যাংক ইউ বিক্রমজিৎ দা। পৌরব, তো লাস্ট কোশ্চেন। আমি এবার কেডিবি দার কাছে আসতে চাই। তো তুমি ইটালির গোল্ডেন জেনারেশন আর লেজেন্ডারি টিমকে খুব ক্লোজলি ফলো করেছো, তখন তো ইটালির আলাদাই ব্যাপার ছিল। কিন্তু এবারের ইটালি, হ্যাঁ, কিন্তু এবারের যে ইটালি টিমটা দেখছি ওটা একদম ডিফারেন্ট। ওটা মোস্টলি ইয়ং প্লেয়ার্স, মানে ফরওয়ার্ড লাইনটা তো মোটামুটি ইয়ংই বলা যেতে পারে। তো এখানে দাঁড়িয়ে 2018-এ ওরা যেখানে, তখন অবশ্য এরা অনেকেই খেলতো না, কিন্তু ওদের আগে এর আগের টিমটা খুব বাজেভাবে ফেল করেছিল, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। আর এখানে যেহেতু ইয়ং টিম, ওরা একসাথে কোনোদিন একটা এত বড় প্রেসার কুকার টুর্নামেন্টে খেলেনি। তো এখানে দাঁড়িয়ে কি ওরা এত বড় টুর্নামেন্টে একসঙ্গে খেলে কি প্রেসারটা হ্যান্ডেল করতে পারবে? আর আরেকটা জিনিস, আমরা চিলেনিকে বললো ইটালির ক্যাপ্টেন, এবার চিলেনিকে বলা যেতে পারে লাস্ট অফ দ্য গোল্ডেন জেনারেশন। তো ওর রোলটা কি হবে এখানে? এটা ওর লাস্ট মেজর টুর্নামেন্টে বলা যেতে পারে। তো ওর রোলটা কি হবে এখানে একটা ইয়ং সাইডকে এত বড় টুর্নামেন্টে ক্যাপ্টেন করা? মানে তুই কি বলছিস যে ভেটারানরা কি বলতে চাইছে, মানে এই এটাকে আনতে চাইছিস? এরকম ভাবে অপমান করিস না। আমরা তো, আমি তো দেখিও নি ভালো করে। বিক্রমজিৎ, এটা কিন্তু খুব ভালো পয়েন্ট ধরেছিস তুই ওর কোশ্চেনের মধ্যে। দিস ইজ এ ভেরি গুড পয়েন্ট। ধর ধর ধর। তুমি দেখেছো, হয়তো তোমরাই দেখেছো, আমরা তো তখন ভালো করে কথা বলতে শিখিনি হয়তো ইটালি যখন ওই টিমটা নিয়ে খেলতো। আমাকে একদম ফসিল যুগ বানিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। হ্যাঁ, মানে ব্যাজিওর পেনাল্টি মিস থেকে শুরু করে গাটুসোর গুঁতো খাওয়া থেকে সবই দেখেছি, ঠিক আছে। আমি বলতে গেলে এই যে কারেন্ট ইটালিয়ান টিমটা, এটাকে একসঙ্গে ডমিনেট করতে খুব কম দেখেছি দিস এন্টায়ার টিম। এখানে একটা খুব ভালো পয়েন্ট তোরা নোটিস কর, বিক্রমজিৎ বলেছে 27টা ম্যাচে 64টা প্লেয়ারকে খেলিয়েছে। এটাতে হয়তোবা খুব ফ্রি ফ্লোয়িং হয়েছে, বাট দেয়ার নিডস টু বি এ কোর টিম that doesn't crumble under pressure, which you actually phrased the question যে এই pressure cooker situation এ কি হবে। So there needs to be a core group of veterans that needs to play a crucial role in their
path to glory. And to answer your question about Chiellini's role, yes, খুব vital role, because apart from being the last of the golden era, he is also the one who knows how to handle the pressure, go forward. একটা যখন কর্নার হয়, চিয়েলিনি কখন গিয়ে লাফিয়ে মাথা দিয়ে গোল করছে, সে নিজের গোলই হোক, অন্যের গোলই হোক, ওন গোলই হোক আর অপোনেন্টের গোলই হোক, ওই যে মানে দৌড়ে যাওয়া, অ্যাটাকিং ডিফেন্স, আবার ফিরে আসা, দ্যাট হি ক্যান ডু ভেরি ওয়েল। ওর যে এই উঠে যাওয়ার টেন্ডেন্সিটা, দ্যাট অলসো ড্রাইভস দ্য টিম টু মুভ আপ, which we have seen in the recent attacking form of the entire Azzurri team. ঠিক আছে, এই যে ইটালি যে এখন এগিয়ে এগিয়ে খেলছে, রিসেন্টলি আমরা এইরকম ডিফেন্সিভটা মানে ডিফেন্সিভ দেখে অভ্যস্ত, এইরকম অ্যাটাকিংটা দেখে অভ্যস্ত না। এইটা অলসো হ্যাজ এ মানে কি বলবো, ভাইটাল কন্ট্রিবিউশন ফ্রম দি ডিফেন্স। ডিফেন্স যদি নড়বড়ে হয়, দি অ্যাটাক কে সবসময় মাথায় থাকবে, আই হ্যাভ টু ফল ব্যাক, আই হ্যাভ টু পেছনে দৌড়ে আসতে হবে, but the defense gives them the confidence to go forward and attack. Now coming back to the pressure point, ইটালি খুব খারাপ জায়গা থেকে উঠেছে। In a recent interview, Chiellini, after Mancini's কোচ হওয়ার পরে, ও বলেছে আমার জন্মের পর আমি ইটালিকে এত খারাপ অবস্থায় দেখিনি। This is the bottom of the abyss in terms of Italy's history. Thing is, he is right. So in terms of pressure, it is there, but people around the world are not expecting them to be favorites is also going to play a vital role. But their own countrymen having high hopes, that counts enormously. আর এই যে জিনিসটা, এইটা কিন্তু টিমে ফ্লোরেন্জি যে 3 বছরের এক্সট্রা বয়সের ব্যাপারটা আছে না, দ্যাট নিডস টু কাম ইন টু ফ্যাক্টর। এইখানে ফ্লোরেন্জির এক্সপিরিয়েন্স অথবা টিমের অন্যান্য যারা সিনিয়র্স আছে, চিয়েলিনি, ওদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কাউন্ট করবে। দে আর দ্য পিলার্স অফ দ্য টিম, দে আর দ্য পিলার্স অফ দ্য টিম। There are good players, but to guide them in a proper direction, to guide them to victory, that depends on the veterans. Energy can be misguided missiles, but you need to have a control system, and that control system is provided by the seniors. That is there, that is very important. I believe গ্রুপটা খুবই মানে মানে কি বলবো, নাম্বার 2 হয়েও কোয়ালিফাই করতে পারবে ইটালি in the worst case scenario. But for them, this Euro 2020 delayed 2020 is very important. Go Azzurri. আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, তোমাদের প্রেডিকশন কি? মানে ইটালি কত দূর অব্দি যেতে পারে, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, দুজনের কাছে? ইন্টারেস্টিং। দেখ, আমি বলবো ইটালির যা স্কোয়াড দেখছি, যদি বেলোটি 100% ফিট থাকে, বার্নাডেসি যদি ফিট থাকে, আর ম্যানচিনির 4-3-3 যদি এফেক্টিভ হয়, they will go till semi-finals undoubtedly. They are the dark horse. Italy is the dark horse. 12-1 by bookies their rate 12-1. I don't give a damn about that. They are going till semi-finals. বোল্ড প্রেডিকশন বিক্রমজিৎ দা? আমার তো মনে হচ্ছে কোয়ার্টার্স, মনে হচ্ছে মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি না হয়ে যায় তাহলে মানে হোপফুলি জিততে পারবে। আর এই 29 তারিখে স্যান ম্যারিনো, আর 5 তারিখে মনে হয় একটা চেক রিপাবলিকের সাথে একটা ফ্রেন্ডলি আছে, তো আমরা দেখতেও পারবো, একটা আইডিয়া হয়ে যাবে যে মোটামুটি কেমন খেলবে বা ইউরোস কেমন শুরু হবে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ফোর্সা আজুরি।
একদম। তো এটা ইটালির জন্য খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট হবে। ইটালি রিসার্চেন্স যেটা করছে ওটা সলিডিফাই করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট হবে। তো আমি শুভঙ্করকে রিকোয়েস্ট করবো এটা শেষ করার জন্য এখন। থ্যাংক ইউ সবাইকে, বিক্রমজিৎ দা, কেডিপি দা, ওদের থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের কমেন্টস জানাও, আর লাইক করো ভিডিওটা। আর পৌরব তোকেও থ্যাংক ইউ, আমার কো-হোস্ট তুই আজকে। তো আজকে এই পর্যন্তই, আমরা শেষ করলাম আমাদের ইউরো সিরিজের ইটালিয়ার পার্টটা নিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে, টাটা। বাই বাই।